হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্ট, আজকে আমরা যে ক্লাসটা দেখতে চলেছি সেটা আমাদের প্র্যাকটিস সেট 1। ওকে, যেখানে আমরা দেখতে চলেছি মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ ফ্রেসেস আর ইডিওমেটিক এক্সপ্রেশন। তোমরা এটা তোমাদের মিসেলেনিয়াসের মেন্স পেপারে দেখে থাকো। প্রায় 10 নম্বরের তো এখন অবধি আসছে, আমি সেটা দেখেছি। ন্যূনতম 5টা প্রশ্ন থাকে, 2 করে আসে। তো এরকম কিছু 3 থেকে 4টে সেট আমি তোমাদেরকে করানোর চেষ্টা করছি, যেখানে আমি তোমাদেরকে ফ্রেসেস বা ইডিয়মসের প্রথমে নামটা দেখিয়ে দেবো, দেন সেটার মানেটা বলবো অ্যাজ ইউজুয়াল, সেটা থেকে একটা সেন্টেন্স এবং সেই সেন্টেন্সের বাংলা মানে, অর্থাৎ টোটাল 4খানা সুপার স্টেপ তোমাদের সাথে আমি আলোচনা করব। তো চলো এই গুরুত্বপূর্ণ ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, প্রথম যেটা রয়েছে আমাদের সামনে, প্রথম এক্সাম্পলটা দেখবো। এইটা তোমাদের আসতে পারে এক্সামে। প্রথমে একটু বলে দিচ্ছি, যতগুলো এক্সাম ওরিয়েন্টেড ব্যাপার আছে সবই করিয়ে দেবো। এর মধ্যে থেকে তোমরা সম্ভবত কিন্তু কমনও পেয়ে যেতে পারো, কারণ বেশ কিছু ইম্পর্টেন্টই করাচ্ছি, তোমরা কমনও পেয়ে যেতে পারো। তো এখানে বলা রয়েছে ব্লেসিং ইন ডিসগাইজ। তো ব্লেসিং ইন ডিসগাইজের অর্থ হচ্ছে আ গুড থিং দ্যাট সিম ব্যাড অ্যাট ফার্স্ট। অর্থাৎ প্রথম দিকে যেটাকে দেখে হয়তো খারাপ মনে হচ্ছে, কিন্তু আসলে সেটা ভালো। ওকে, এটা কিন্তু ডিসগাইজ মানে হচ্ছে একটা ছদ্মবেশ, এবং ব্লেসিং মানে হচ্ছে একটা আশীর্বাদ। অর্থাৎ ছদ্মবেশে যদি কোনো আশীর্বাদ এসে থাকে, তাহলে তো শুরুতে সেটা তোমাদের মনে হবে যে ওটা কোনো ক্ষতিকর কিছু, এবং অবশেষে সেটা ঠিক মনে হবে। তাই এটার একটা ক্লিয়ার কাট মানে হচ্ছে আ গুড থিং দ্যাট সিমড ব্যাড অ্যাট ফার্স্ট। তো এই ধরনের কনসেপ্টটা দিয়ে একটা সেন্টেন্স এখানে লেখা হয়েছে। লুজিং দ্যাট জব ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ, ইট লেড মি টু আ বেটার কেরিয়ার। অর্থাৎ চাকরিটা যখন আমি ছেড়ে দিয়েছিলাম, সেটা আমার জন্য সত্যি সত্যিই একটা আশীর্বাদ ছিল, যেটা আমার ভবিষ্যতে কাজে লেগেছিল, কারণ সেটা আমাকে একটা ভালো কেরিয়ার দিয়েছিল। বাংলাতেও দেখতে পাচ্ছি, প্রথমে খারাপ মনে হলেও চাকরিটা হারানো আমার জন্য আশীর্বাদ ছিল, কারণ এটা আমাকে ভালো কেরিয়ারের দিকে নিয়ে গেছে। ওকে, চলে আসছি দ্বিতীয়টাতে। দ্বিতীয়টাতে বলা রয়েছে আ ড্রিম আ ডিম আ ডাজন। আ ডিম আ ডাজনের অর্থ হচ্ছে ভেরি কমন অ্যান্ড অফ নো স্পেশাল ভ্যালু। মানে এমন কিছু যেটা খুবই কমন, কোনো স্পেশাল ভ্যালু নেই। ঠিক আছে, খুবই সাধারণ একটা জিনিসকে আমরা এইভাবে বলি আর ডিম আর ডাজেন। মিনিং তো দেখতেই পেলে ভেরি কমন। সেন্টেন্স কিভাবে দেখবো? দিস প্লাস্টিক টয়স আর ডিম আর ডাজেন ইন দ্য মার্কেট। ওকে, অর্থাৎ এই প্লাস্টিকের খেলনাগুলো বাজারে খুবই সস্তা এবং সাধারণ। ঠিক আছে, চলো এর পরেরটা দেখি। এর পরের সেন্টেন্সটা হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ। ওকে, বিট অ্যারাউন্ড দ্য বুশ। তো বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে অ্যাভয়েড টকিং অ্যাবাউট দ্য মেইন ইস্যু। অর্থাৎ যেটা আসল ঘটনা, মেইন ঘটনাটা নিয়ে কথা না বলে অন্যান্য ঘটনা নিয়ে কথা বলা হচ্ছে, বা ঘটনাটাকে লিটারেলি মানে ঘোরানো হচ্ছে। তো তাহলে এটাকে কিভাবে লেখা যেতে পারে? আমরা একটা সেন্টেন্সের থ্রু লেখার চেষ্টা করছি। স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড টেল মি হোয়াট হ্যাপেন্ড। অর্থাৎ গোল পাকানো বন্ধ করো এবং আমাকে ঠিক কী হয়েছে সেটা বলো। 4 নম্বরটা হচ্ছে বাইট দ্য বুলেট। মিনিং কি? টু এন্ডিওর আ পেইনফুল সিচুয়েশন ব্রেভলি। অর্থাৎ যে কোনো একটা পেইনফুল সিচুয়েশন, সেটাকে সাহসের সাথে মোকাবিলা করা, সেটাকে বাইট দ্য বুলেট আমরা বলে থাকি। সেন্টেন্স এরকম লিখতে পারো, আই হ্যাড টু বাইট দ্য বুলেট অ্যান্ড ফিনিশ মাই ফাইনাল এক্সাম ডিসপাইট বিং সিক। অর্থাৎ অসুস্থ থাকার পরেও আমাকে সাহস করে পরীক্ষাটা দিতে হয়েছে। অর্থাৎ সাহসিকতার পরিচয় দেওয়া, অনেকটা কষ্ট থাকার পরেও, সেটাকে আমরা বাইট দ্য বুলেট বলে থাকি। তো দেখো, এর পরেরটা হচ্ছে ব্রেক আ লেগ। ঠিক আছে, ব্রেক আ লেগ মানে হচ্ছে গুড লাক অফেন বিফোর আ পারফরমেন্স। মানে সাধারণত কোনো একটা পারফরমেন্স দিতে যাওয়ার আগে যদি কেউ এই কথাটা বলে থাকে, তাহলে সে তোমাকে বেস্ট উইশেস জানাচ্ছে। সেন্টেন্সে আমরা এরমভাবে লিখতে পারি, ইউ হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট ইন্টারভিউ টুডে, ব্রেক আ লেগ। তোমার আজ গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আছে, শুভকামনা থাকলো। তো ব্রেক আ লেগ একটা শুভকামনা জানানোর মাধ্যম। 6 নম্বর সেন্টেন্সটা দেখবো, কল ইট আ ডে। কল ইট আ ডে। কল ইট আ ডে মানে হচ্ছে স্টপ ওয়ার্কিং ফর দ্য ডে। অর্থাৎ সেদিনের মতো কাজ শেষ করা। তো উই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, লেটস কল ইট আ ডে। অর্থাৎ আমরা অনেক কাজ করেছি, চলো আজকের মতো শেষ করি। 7 নম্বরটা দেখব, ক্রাই ওভার স্পেল্ড মিল্ক। ক্রাই ওভার স্পেল্ড মিল্ক মানে হচ্ছে ওয়ারিং অ্যাবাউট সামথিং দ্যাট ক্যানট বি আনডান। অর্থাৎ এমন কিছু একটা নিয়ে চিন্তা করা যে জিনিসটা আসলে আমরা আর বদলাতে পারবো না। সেন্টেন্স অনুযায়ী দেখতে পারি, দেয়ার্স নো ইউজ ক্রাইং ওভার স্পেল্ড মিল্ক, লেটস ফাইন্ড আ সলিউশন। অর্থাৎ যা হয়ে গেছে তা নিয়ে দুঃখ করে লাভ নেই, চলো সমাধান খুঁজি। পরেরটা দেখো, হিট দ্য স্যাক। ঠিক আছে, হিট দ্য স্যাক। হিট দ্য স্যাক
মিনিং গো টু বেড অর স্লিপ, অর্থাৎ ঘুমিয়ে পড়ো বা বিছানায় যাও, এরকম কিছু। অর্থাৎ তো আমরা যখন অনেকটাই এক্সস্টেড হয়ে পড়ি, অনেকটা ক্লান্ত হয়ে পড়ি, তারপরের ঘটনা। তো সেন্টেন্সটা এরকমভাবে লিখবো, আই এম এক্সস্টেড, আই নিড টু হিট দ্য স্যাক, অর্থাৎ আমি খুব ক্লান্ত, এখন আমাকে শুতে হবে। 9 নম্বরটা একটু দেখে নেব। 9 নম্বরে বলা হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, অর্থাৎ যদি কেউ ভুলবশত কোনো একটা গোপন কথা বলে ফেলে, ভুলবশত গোপন কথা ফাঁস করে ফেলাকে বলা হয় লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। সেন্টেন্সটা কীরকম ভাবে লিখতে পারি, হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি, সে সারপ্রাইজ পার্টির কথাটা ভুল করে বলে ফেললো। ওকে, শোনো, এটাকে একটা পজিটিভ সেন্সে ব্যবহার করেছি, কিন্তু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগটা কিন্তু অনেক রকম নেগেটিভ সেন্সেও ব্যবহার করা যেতে পারে। পজিটিভ সেন্স মানে একটা সারপ্রাইজ পার্টি, সেটাকেও একটা ভালোভাবেই রেখেছে। এবার ধরো কেউ কোনো একটা কথা লুকিয়ে রেখেছে, সেটা একটা খারাপ কথা, সেটাও বলে ফেললে ভুল করে, সেটাও কিন্তু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ হবে। 10 নম্বর সেন্টেন্সটা দেখবো। 10 নম্বরে বলা রয়েছে আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদারের অর্থ হচ্ছে অসুস্থ থাকা, ফিলিং সিক। সেন্টেন্সের হিসেবে আমরা বলতে পারি আই কান্ট গো টু ওয়ার্ক টুডে, আমি আজকে কাজে যেতে পারছি না, আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, আমি আজকে একটু অসুস্থ বোধ করছি। ঠিক আছে, এরপরে 11 নম্বর সেন্টেন্সটা দেখব, ওয়ান্স ইন আ ব্লু মুন। ওকে, ওয়ান্স ইন আ ব্লু মুন, তো সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি, অর্থাৎ যে জিনিসটা খুব খুব রেয়ার হয়। ঠিক আছে, খুব খুব রেয়ার হয়। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি, যে জিনিসটা খুব রেয়ার হয়, অর্থাৎ সেভাবে হয়ই না। সেন্টেন্স কি, আই ইট ফাস্ট ফুড অনলি ওয়ান্স ইন আ ব্লু মুন, অর্থাৎ আমি খুব কম সময় ফাস্ট ফুড খাই, আমি সেভাবে ফাস্ট ফুড খাই না। ঠিক আছে, এরকম কিছুভাবে সেন্টেন্সটা লিখতে পারো। 12 নম্বর সেন্টেন্সটা দেখব। এখানে বলা হয়েছে পিস অফ কেক, পিস অফ কেক মানে কি, সামথিং ভেরি ইজি টু ডু, মানে এমন কিছু যেটা আসলেই খুব সহজ করা, সেটাকে আমরা পিস অফ কেক বলি। ঠিক আছে, তো এটাকে একটা সেন্টেন্সের মাধ্যমে যদি লিখতে চাই, কিভাবে লিখবো এটা দেখবে। দ্য ম্যাথ প্রবলেম ওয়াজ আ পিস অফ কেক, অঙ্কটা আসলে খুবই সহজ ছিল। এরপর 13 নম্বর, হিট দ্য নেইল অন দ্য হেড, হিট দ্য নেইল অন দ্য হেড, তো এটা কিরকম হবে, ডু অর সে সামথিং এক্স্যাক্টলি রাইট, অর্থাৎ এমন কিছু করা বা এমন কিছু বলা যেটা আসলে একদম পয়েন্টে, মানে একদম যেটা দরকার ছিল সেটাই বলা, সেটাকে হিট দ্য নেল অন দ্য হেড বলা হয়। তো দেখো এরপরে কোনটা আমরা দেখতে পাচ্ছি, এরপরে আমরা দেখতে পাচ্ছি হিট দ্য নেল অন দ্য হেড, অর্থাৎ কোনো কিছু এক্স্যাক্টলি বলা। এটার সেন্টেন্সটার মানেটা আমরা এভাবে লিখতে পারি, ইউ হিট দ্য নেল অন দ্য হেড উইথ ইউর এক্সপ্লেনেশন, তোমার ব্যাখ্যাটা একদমই নিখুঁত ছিল, অর্থাৎ কোনো কিছু একদম পয়েন্টে পয়েন্টে বলা সেটা। এরপরেরটা হচ্ছে পুট সামওয়ানস লেগ। ঠিক আছে, পুল সামওয়ানস লেগ, পুল সামওয়ানস লেগটা আমরা সকলেই জানি কম বেশি। পুল সামওয়ানস লেগের অর্থ হচ্ছে টু জোক উইথ সামওয়ান, টু জোক উইথ সামওয়ান, অর্থাৎ কাউকে কাউকে নিয়ে মজা করা বা কারোর পেছনে লাগা, সেই ব্যাপারটা। তো এইটাকে কীভাবে লিখতে পারি আমরা, ডোন্ট টেক হিম সিরিয়াসলি, হি ইজ জাস্ট পুলিং ইউর লেগ, ওকে সিরিয়াসলি নিও না, ও শুধুমাত্র মজা করছে, আমার মানে লেগ পুল করছে, যেটাকে আমরা ক্লিয়ারলি লেগ পুল হিসাবেই জানি। ওকে, যে ডোন্ট টেক হিম সিরিয়াসলি, হি ইজ পুলিং ইউর লেগ। এরপরে 15 নম্বরটা একটু মন দিয়ে দেখবে। প্রত্যেকটা সেটে আমরা 50টা করে রেখেছি, ইচ সেট হ্যাজ 50 টোটাল কোয়েশ্চেন্স, প্রায় 4-5টার কাছাকাছি সেট আছে, আমি খুব ভুল না হলে 6টাও থাকতে পারে। প্রচুর প্রচুর সেট আছে তোমাদের জন্য, কোনো চিন্তাই নেই। এরপরে 15 নম্বরটা দেখো লেখা রয়েছে থ্রু থিক অ্যান্ড থিন। থ্রু থিক অ্যান্ড থিন মানে হচ্ছে ইন বোথ গুড অ্যান্ড ব্যাড টাইমস, অর্থাৎ সমস্ত পরিস্থিতি, অর্থাৎ ভালো দিন খারাপ দিন। তো শি হ্যাজ স্টুড বাই মি থ্রু থিক অ্যান্ড থিন, অর্থাৎ সে সব পরিস্থিতিতে আমার পাশে ছিল। ওকে, চলে আসছি 16 নম্বরটাতে। 16 নম্বরে বলা রয়েছে অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। আচ্ছা, এটা আর একভাবেও কিন্তু আসে, সেটা আমি একটু বলে দিচ্ছি। ওখানে অ্যাকশনস থাকে না, অ্যাকশন থাকে, সেই ক্ষেত্রে কি হয়ে যায়, স্পিক্স হয়ে যায়। এখানটাতে অ্যাকশন স্পিক আছে, এখানে যদি এস আছে বলে এখানে এস হয়নি, মাইনাস গেছে, এখানে এস নেই বলে এখানে এসটা প্লাস হবে। তো অ্যাকশন স্পিক্স বা অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, অর্থাৎ হোয়াট পিপল ডু ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হোয়াট দে সে, অর্থাৎ মানুষ কি বলছে তার থেকেও ইম্পর্টেন্ট মানুষ কি করছে, অ্যাকশনটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা কীভাবে দেখবো তাহলে অ্যাকশনটাকে, বলা হয়েছে ই অলওয়েজ প্রমিসেস টু হেল্প বাট নেভার ডাজ, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, অর্থাৎ সে সবসময় সাহায্যের প্রতিশ্রুতি তো দেয় কিন্তু কখনো সাহায্য করে না।
কাজ কথার থেকে বেশি গুরুত্বপূর্ণ। চলে আসছি 17 নম্বরটাতে, মন দিয়ে 17 নম্বরটা দেখবে। দেখো এখানে বলা রয়েছে দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, অর্থাৎ ইটস ইয়োর ডিসিশন নাও। এটা তখন ইউজ হয় যখন আমাদেরই হাতে সব কিছু থাকে, অর্থাৎ আমরা যদি ভুল করি তো ভুল হলে, আমরা ঠিক করলে ঠিক হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইটা ওই জন্য বলা হলো দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, অর্থাৎ ইট ইজ ইয়োর ডিসিশন নাও। তো এটাকে আমরা কীভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি? আমরা এভাবে করতে পারি, আই হ্যাভ গিভেন মাই ওপিনিয়ন, আমি আমার ওপিনিয়ন দিয়েছি, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, অর্থাৎ আমি আমার মতামত দিয়েছি, এবার কিন্তু কি করবে না করবে অর্থাৎ সিদ্ধান্ত তোমার হাতে। তো এইভাবে আমরা এটা করতে পারি। ওকে, চলো দেখে নিই পরের সেন্টেন্সটা। তো পরের সেন্টেন্সটা হচ্ছে বার্কিং আপ দ্য রং ট্রি। ওকে, বার্কিং আপ দ্য রং ট্রি, অর্থাৎ ব্লেমিং দ্য রং পারসন অর টেকিং দ্য রং অ্যাপ্রোচ, অর্থাৎ এমন কাউকে আমরা ব্লেম করছি যে কোনো দোষ করেনি, বা এমন কোনো কাজ করছি যেটা কোনো দরকারই নেই, রং অ্যাপ্রোচ নিয়েছি। তো এটাকে সেন্টেন্সে কীভাবে ব্যবহার করবো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, বেশ আনকমন, এবং মানে পিএসসি খুব কম দিচ্ছে, অত পিএসসি যখন দেবে তখন কিন্তু ভালো রকম দেবে। ওকে, তো এটার মানেটা হচ্ছে ইফ ইউ থিঙ্ক আই স্টোল ইউর বুক ইউ আর বার্কিং আপ দ্য রং ট্রি, অর্থাৎ তুমি যদি ভেবে থাকো যে আমি তোমার বইটা চুরি করেছি, তাহলে তুমি ভুল করছো, ঠিক আছে? তো বুঝতেই পারছো, মানে আমরা কাউকে ভুল বুঝি বা ভুল করলে, বা কেউ আমাদের সাথে যদি ভুল করে, আমরা এই ধরনের ইডিয়মস বা ফ্রেজেস ব্যবহার করতে পারি, ঠিক আছে? চলে আসছি 19 নম্বরটা, বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন দ্য মিডনাইট অয়েলের অর্থ হচ্ছে ওয়ার্ক লেট ইনটু নাইট। ওকে, ওয়ার্ক লেট ইনটু নাইট, অর্থাৎ গভীর রাত অবধি পরিশ্রম করা কনসেপ্টটাকে আমরা বলি বার্ন দ্য মিডনাইট অয়েল। তো হি বার্ন দ্য মিডনাইট অয়েল টু কমপ্লিট হিজ প্রজেক্ট, সে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করে তার প্রকল্পটা শেষ করার জন্য। এরপরেরটা দেখব, জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে হচ্ছে ফলো আ ট্রেন্ড, অর্থাৎ যে কোনো ধরনের ট্রেন্ডকে ফলো করাটাকে আমরা বলি জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। সেন্টেন্সের আমরা এটাকে মানে করে কি করে লিখবো, অর্থাৎ মেক সেন্টেন্স কিভাবে করবো, মেনি কোম্পানিজ আর জাম্পিং অন দ্য ব্যান্ড ওয়াগন অফ এআই টেকনোলজি, অর্থাৎ প্রচুর কোম্পানি এআই টেকনোলজি বা এআই প্রযুক্তির দিকে আজকাল ঝুঁকছে। তো যে কোনো ট্রেন্ডকে ফলো করাটাকেই বলা হয় জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, মানে যা ঝাঁপ দিয়ে দেওয়া, ঠিক আছে? জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। এরপর হচ্ছে রঙ্গে হাতো পাকড়ে, ওইটা লেখা রয়েছে কট রেড হ্যান্ডেড, 21 নম্বরটা আমাদের কট রেড হ্যান্ডেড। কট রেড হ্যান্ডেডের অর্থ কি, কট ওয়াইল ডুইং সামথিং রং, অর্থাৎ যখন এক্স্যাক্টলি খারাপ কাজটা করছে তখনই ধরা পড়ে যাওয়ার নামটা হচ্ছে কট রেড হ্যান্ডেড। তো সেন্টেন্স কি, দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড স্টিলিং আ ওয়ালেট। চোরটিকে একটা মানি ব্যাগ চুরি করার সময় হাতে নাতে ধরা হয়েছে। এখানে বাংলা মানেটা তোমাদের সামনে লেখা রয়েছে, চোরটিকে হাতে নাতে ধরা হয়েছিল যখন সে একটি মানি ব্যাগ চুরি করছিল। এরপর 22 নম্বরটা দেখব, কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। এইটাকে আমরা অনেক ক্ষেত্রেই পশ্চিমবাংলায় মানুষেরা বলে থাকি এক ঢিলে দুই পাখি। আমরা শুনেছি তো এটা, আশা করি আমরা সকলেই শুনেছি, এই প্রভাবটা মোটামুটিভাবে শুনেই বড় হয়েছে অনেকে। তো এই এক ঢিলে দুই পাখির কনসেপ্টটা এক্স্যাক্টলি এটা যেটা তোমাদের সামনে রয়েছে। বলা রয়েছে মিনিং কি, অ্যাচিভ টু থিংস অ্যাট ওয়ান্স, দুটো জিনিস একেবারে পেয়ে যাও। তো বাই স্টাডিং ওয়াইল ট্রাভেলিং আই কিল টু বার্ডস অ্যাট ওয়ান স্টোন, অর্থাৎ ভ্রমণের সময় পড়াশোনা করে আমি একই সঙ্গে দুটো কাজ করেছি। অর্থাৎ ধরো আজকে যারা অ্যাব্রোডে পড়তে যায়, ধরো কেউ একজন জার্মান পড়তে গেছে, কেউ একজন জাপান পড়তে গেছে, তো এই মানুষগুলো তো ওখানে পড়তেও গেল, সুতরাং স্টাডিটাও হলো আবার ট্রাভেলটাও হলো, দুটোই তো হলো। তো সেক্ষেত্রে দুটো কাজ একসাথে হয়ে যাওয়াটা কিন্তু বেশ একটা অ্যাচিভমেন্টের মধ্যেই পড়ে। সেটাই এখানে বলা হচ্ছে যে আই বাই স্টাডিং ওয়াইল ট্রাভেলিং আই কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। এরপর দেখো, রিড বিটুইন দ্য লাইন্স। রিড বিটুইন দ্য লাইন্স মিনিং কি, আন্ডারস্ট্যান্ড হিডেন মিনিংস, অর্থাৎ কোনো কিছু যখন আমরা পড়ছি সেটার অন্তর্নিহিত অর্থটাকে বুঝতে হবে, সেটাকে আমরা বলি রিড বিটুইন দ্য লাইন্স। ওকে, রিড বিটুইন দ্য লাইন্সের এটাই অর্থ যে whenever you are reading something you need to understand the inner meaning of it, inner meaning বা hidden meaning বা allegory। allegory মানে কি,
রূপক, রূপক অর্থ, অন্তর্নিহিত অর্থ, ঠিক আছে, সেটাকে বলা হয়। তো ইউ নিড টু রিড বিটুইন দ্য লাইনস টু গেট হিজ রিয়েল মেসেজ। তার প্রকৃত বার্তাটি বুঝতে হলে তোমাকে সূক্ষ্মভাবে লক্ষ্য করতে হবে। খুব সুন্দর করে কিন্তু এটা করা হয়েছে। তো এখানে সবই সার্থক বাক্য বা স্ট্যান্ডার্ড সেন্টেন্স তোমাদেরকে লিখতে বলা হয়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখতে বলা হয়, মানে জাস্ট কোনো স্টুপিড সেন্টেন্স লিখে দিলে হবে না। স্ট্যান্ডার্ড সেন্টেন্সের বাংলা হচ্ছে এটা সার্থক বাক্য রচনা, ঠিক আছে। চলে আসছি 24 নম্বরটা। আ পেনি ফর ইউর থটস, আস্কিং সামওয়ান হোয়াট দে আর থিঙ্কিং, অর্থাৎ কাউকে জিজ্ঞাসা করা তারা কি ভাবছে। তো এটা কিভাবে লিখতে পারি? ইউ হ্যাভ বিন কোয়াইট ফর আ ওয়াইল, পেনি ফর ইউর থটস, অর্থাৎ তুমি অনেকক্ষণ ধরে চুপ আছো, কি ভাবছো। এটাকে হিন্দিতে বলা হয় কি বাতানে কা কেয়া লোগে। ওই বাতানে কা কেয়া লোগে যে কনসেপ্টটা, যে আপ বহুত দের সে চুপ হো, বাতানে কা কেয়া লোগে, ওই কনসেপ্টটাই হচ্ছে পেনি ফর ইউর থটস। ওকে, উইচ ইজ এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম, দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম, অর্থাৎ দ্য ওয়ান হু স্টার্টস গেটস দ্য বেস্ট রেজাল্ট, অর্থাৎ যে শুরুর দিকে শুরু করে সে খুব ভালো রেজাল্ট করে। দ্য ওয়ান হু স্টার্টস ফার্স্ট গেটস দ্য বেস্ট রেজাল্ট, এটা বলা হচ্ছে। দ্য ওয়ান হু স্টার্টস ফার্স্ট গেটস দ্য বেস্ট রেজাল্ট, অর্থাৎ ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড ডিলস ওয়েক আপ আর্লি, দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম, অর্থাৎ ভালো সুযোগ চাইলে তোমাকে সকালে উঠতে হবে, আগে উঠলে সুবিধা বেশি, এটাই। এরপর আমরা চলে আসবো 26-এ। তো এরপর 26 নম্বরটাতে আমরা কি দেখতে পাচ্ছি? 26 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি গো দ্য এক্সট্রা মাইল। তোমাদের সামনেই 26 রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 26। তো গো এক্সট্রা মাইল, আমরা নর্মালি এটা পড়লে কি দেখতে পাচ্ছি যে যতটা তার থেকে একটু বেশি যাওয়া। তো মিনিং পুট ইন মোর এফার্ট দ্যান এক্সপেক্টেড, অর্থাৎ যতটা দরকার তার থেকে একটু বেশি এফার্ট দেওয়াকে আমরা বলি গো দ্য এক্সট্রা মাইল। সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? টু ইমপ্রেস দ্য বস শি ওয়েন্ট দ্য এক্সট্রা মাইল অন হার প্রজেক্ট, অর্থাৎ বসকে খুশি করতে সে তার প্রকল্পে, অর্থাৎ সে যে প্রজেক্টটায় কাজ করছিল সে আর একটু বেশি পরিশ্রম করলো। তো এই গো দ্য এক্সট্রা মাইল কিন্তু বেশ কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে আমরা আসতে দেখেছি। তোমাদেরকে এই মুহূর্তে মিসেলেনিয়াস মেন্সের জন্য পড়ানো হচ্ছে, তোমরা এটা একটু ভালো করে পড়তে পারো। এরপরে 27, কোয়েশ্চেন নাম্বার 27। কোয়েশ্চেন নাম্বার 27টা একটু ভালো করে দেখবে। এখানে বলা রয়েছে কিপ অ্যান আই অন, কিপ অ্যান আই অন, এটার মিনিং কি? ওয়াচ সামথিং কেয়ারফুলি, অর্থাৎ কোনো কিছু অত্যন্ত মনোযোগের সাথে দেখা। কিপ অ্যান আই অর্থাৎ চোখ রাখা। তো এটাকে সেন্টেন্সে কীভাবে ব্যবহার করতে পারি? ক্যান ইউ কিপ অ্যান আই অন মাই ব্যাগ ওয়াইল আই গো টু দ্য ওয়াশরুম, অর্থাৎ আমি যখন ওয়াশরুমে যাব তখন কি তুমি আমার ব্যাগের দিকে খেয়াল রাখবে? তো এইটা ছিল হচ্ছে কিপ অ্যান আই অন, যেটা খুব ইম্পর্টেন্ট। এটাকে তোমরা যদি কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করার কথা হয় সেখানে কিপিং অ্যান্ড আই অন আসতে পারে, ঠিক আছে। এরপরে 28, লেট স্লিপিং ডগস লাই, লেট স্লিপিং ডগস লাই মিনিং কি? অ্যাভয়েড ব্রিঙ্গিং আপ পাস্ট ইস্যুস। ওকে, অর্থাৎ অনেক ক্ষেত্রে তোমরা দেখবে যে যখন কোনো ঝগড়াঝাটি বা কারোর সাথে কারোর কোয়ারেল, কোনো আর্গুমেন্ট হয়, মানুষ সেখানে অনেক ক্ষেত্রেই পাস্ট ইস্যু তুলে আনে, অর্থাৎ অতীতে কি হয়েছে সেই অতীতের ঘটনা তুলে আনে, যেটাকে আমরা বাংলায় বলি পুরনো কাসুন্দি ঘেটনা। তো লেট স্লিপিং ডগস লাই হচ্ছে খানিকটা পুরনো কাসুন্দি না ঘাটার যে বাংলায় আমরা প্রবাদটা ব্যবহার করি, খানিকটা সেই প্রবাদ, ঠিক আছে। তো সেক্ষেত্রে মিনিং কি? অ্যাভয়েড ব্রিঙ্গিং আপ পাস্ট ইস্যুস, অর্থাৎ অতীতের ঘটনা না আনা। সেন্টেন্স উই হ্যাড অ্যান আর্গুমেন্ট লাস্ট উইক বাট আই ডিসাইডেড টু লেট স্লিপিং ডগস লাই, আমাদের গত সপ্তাহে একটা ঝগড়া হয়েছিল কিন্তু সেই প্রসঙ্গ আমি আর তুলব না, লেট দ্য স্লিপিং ডগস লাই, অর্থাৎ যারা ঘুমোচ্ছে তাদেরকে ঘুমোতে দেওয়াই হোক, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু এই জিনিসটা, তোমরা বুঝতেই পারছো। এর পরেরটায় আসবো, কোয়েশ্চেন নাম্বার 29। 29-এ বলা রয়েছে প্লে ডেভিলস অ্যাডভোকেট, প্লে ডেভিলস অ্যাডভোকেট অর্থাৎ শয়তানের হয়ে ওকালতি করা। এটার আসল মানে কি? মানে হচ্ছে আর্গু দ্য অপোজিট সাইড জাস্ট ফর ডিসকাশন। ওকে, অর্থাৎ অপোজিট সাইডের সাথে শুধুমাত্র বিরোধিতা করতে হবে যাতে একটা ডিসকাশন করা যায়। ওকে, তো এটাকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব? কিছু কিছু প্রবাদ বাক্য আছে ইংরেজিতে যেগুলোকে সেন্টেন্সে ব্যবহার না করলে সেটার অ্যাকচুয়াল মানেটা বোঝা যায় না।
যেমন এই প্লে ডেভিলস অ্যাডভোকেটের কনসেপ্টটা না বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবে না। এখানে কি বলা হচ্ছে, বলা রয়েছে আই ডোন্ট বিলিভ দ্যাট বাট আই উইল প্লে ডেভিলস অ্যাডভোকেট টু সি হাউ স্ট্রং ইউর আর্গুমেন্টস ইট। মানে তিনি বলছেন আমি এটা বিশ্বাস করি না, আমি তোমার বিরোধিতা করবো এটাই বুঝতে যে তোমার যুক্তি কতটা স্ট্রং। ব্যাপারটা ভাবো, এটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে যে তোমার যুক্তি কতটা স্ট্রং এটা জানতে আমি তোমার বিরোধিতা করব। আই উইল প্লে ডেভিলস অ্যাডভোকেট। ঠিক আছে, বেশ বিষয়টা জানার, অর্থাৎ ধরো যখন কারো যুক্তি বা তর্ককে তুমি অগ্রাহ্য করছো এবং তুমি চাইছো যে তুমি তার বিপক্ষে দাঁড়িয়ে তাকে টেস্ট করবে, তখন সেটাকে বলা হয় ডেভিলস অ্যাডভোকেট হিসাবে প্লে করা। ঠিক আছে, এরপরে প্রশ্ন নম্বর 30, প্রশ্ন নম্বর 30, কোয়েশ্চেন 30, এটা থ্রো ইন দ্য টাওয়েল। থ্রো ইন দ্য টাওয়েল মানে কি? গিভ আপ করে দেওয়া, হাল ছেড়ে দেওয়া। থ্রো ইন দ্য টাওয়েলের অর্থই হচ্ছে গিভ আপ করে দেওয়া। এবার গিভ আপ মানে আমরা জানি গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া, কোনো কিছুর হাল ছেড়ে দেওয়াই হচ্ছে গিভ আপ। তো এটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করছি? তো এটাকে সেন্টেন্সে ব্যবহার করছি কিছুটা এভাবে, আফটার মেনি ফেইল্ড অ্যাটেম্পটস হি ফাইনালি থ্রিউ ইন দ্য টাওয়েল। অর্থাৎ অনেকবার চেষ্টা করার পরে সে অবশেষে হাল ছেড়ে দিল। এরপর 31 নম্বরটা দেখো, আ লেপার্ড নেভার চেঞ্জ ইটস স্পটস। আ লেপার্ড নেভার চেঞ্জেস ইটস স্পটস, অর্থাৎ মানুষ দিনের শেষে তাদের আসল নেচার বদলায় না। মানে খুব সহজে আমরা একটা কথা কিন্তু বলি আমাদের জীবনে, এই ইডিয়ামস বা প্রবাদ বাক্য, এই জিনিসগুলো তো আসলে আমাদের জীবন যাপন থেকে এসেছে। অর্থাৎ আমরা যেরকম বা আমাদের প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষরা যাকে যেরকম দেখেছে সেই থেকেই তো প্রবাদ বাক্য এসেছে। তো একটা কথা আমরা অনেক ক্ষেত্রে ভাবি সে হয়তো বদলে যাবে বা সে হয়তো বদলে গেছে, কিন্তু আসলে একটা দিনের শেষে বুঝতে পারবে মানুষ দিনের শেষে কিন্তু তার আসল রংটাই দেখিয়ে দেয়। এই যে মানুষ দিনের শেষে তার আসল রংটা দেখায়, এইটাকে ইংরেজিতে বলা হয় আর লেপার্ড নেভার চেঞ্জেস ইটস স্পটস। খুব সুন্দর একটা নীতিকথামূলক এটা প্রভাব। তো এখানে কি বলা রয়েছে, পিপল ডোন্ট চেঞ্জ দেয়ার ট্রু নেচার, এটাকে সেন্টেন্সে ব্যবহার করব, হি প্রমিস টু বি অনেস্ট, সে সততার প্রতিশ্রুতি দিয়েছে, বাট আ লেপার্ড নেভার চেঞ্জেস ইটস স্পটস, কিন্তু প্রকৃতি সহজে তো বদলায় না। আমরা এইভাবে এটা লিখব। ঠিক আছে, এরপরে 32 নম্বরটা দেখো, এর পরেরটা দেখো 32 নম্বর যেটা আমাদের সামনে রয়েছে। এখানে বলা রয়েছে স্পিল দ্য বিনস। ওকে, স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনসের একটা হিন্দি শব্দ আমরা প্রায়, বা হিন্দি একটা অর্থ আমরা প্রায় বিভিন্ন সিনেমায় দেখতে পাই, সেটা হচ্ছে ভান্ডা ফুট গিয়া, এরকম একটা কথা পাই। সেটা হচ্ছে রিভিল দ্য সিক্রেট, যে কোনো মানে যে কোনো সিক্রেটকে রিভিল করে দেওয়া, স্পিল দ্য বিনস। ওই এর আগে একটা পড়েছিলাম না, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, আমরা এটা একটু আগে পড়েছিলাম, এই ক্লাসেই পড়েছি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, খানিকটা সেরকমই। এবার কি হয়, অনেক ধরনের তো তোমার প্রভাবস বা ইডিয়াম বা ফ্রেসেস থাকে, এগুলো অনেক ইডিয়াম বা ফ্রেসেসের মানেগুলো ওভারল্যাপ করে যায়। এবার মানেগুলো ওভারল্যাপ করে গেলেও তোমাকে আসল মানেগুলোকে জেনে রাখতে হবে। তো রিভিল আ সিক্রেট সেন্টেন্স হচ্ছে সে অ্যাক্সিডেন্টালি স্পিল্ড দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ গিফট, সে ভুল করে চমকপ্রদ উপহারের কথাটা বলে ফেললো। ঠিক আছে, 33 নম্বর, বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ। বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, অর্থাৎ টেক অন মোর দ্যান ইউ ক্যান হ্যান্ডেল। ওকে, অর্থাৎ বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ মানে সামর্থ্যের থেকে বেশি দায়িত্ব নিয়ে নেওয়া, মানে যতটা আমি চেবাতে পারবো তার থেকে বেশি কামড় দিয়ে তুলে নেওয়া। তাহলে বোঝাই যাচ্ছে যে কোনো সামর্থ্যের থেকে বেশি দায়িত্ব নেওয়াটাকে আমরা এখানে বলছি বাইট অফ মোর দ্যান চিউ। তো টেক অন মোর দ্যান ইউ ক্যান হ্যান্ডেল, অর্থাৎ তুমি যতটা হ্যান্ডেল করতে পারছো তার থেকেও বেশি। সেন্টেন্স এটাকে কীভাবে ব্যবহার করছি, হি বাইট অফ মোর দ্যান হি কুড চিউ বাই অ্যাকসেপ্টিং 2 জবস, অর্থাৎ সে 2টি চাকরি নিয়ে সে নিজের সামর্থ্যের থেকে বেশি দায়িত্ব নিয়ে ফেললো। দারুণ ব্যাপার। এরপর রয়েছে হিট দ্য বুকস। হিট দ্য বুকস, হিট দ্য বুকস মানে হচ্ছে স্টাডি হার্ড। ঠিক আছে, স্টাডি হার্ড। যেমন আমরা একটা পড়েছিলাম না, ব্রেক আ লেগ, ব্রেক আ লেগ একটা পড়েছিলাম। ব্রেক আ লেগ মানে হচ্ছে কাউকে গুড উইশ করা। তোমাদেরকে এইভাবেই আমি বারবার করে রিভিশনও করাতে থাকবো। ব্রেক আ লেগ মানে হচ্ছে গুড উইশ করা, ঠিক তেমনি হিট দ্য বুকস মানে ওরকম টাইপেরই স্টাডি হার্ড, মানে প্রচণ্ড শক্তভাবে পড়াশোনাটা করা, ভালো করে পড়াশোনা করা। এটাকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি আমরা,
আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো বাট আই নিড টু হিট দ্য বুকস। আমার আগামীকাল একটা পরীক্ষা আছে, তাই আমাকে ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, 35 নম্বরটা দেখবো, বার্ক ইজ ওয়ার্স দ্যান আ বাইট। ওকে, অর্থাৎ ঘেউ ঘেউ করা কখনো কখনো কামড়ানোর থেকেও ভয়ঙ্কর হতে পারে। বার্ক ইজ ওয়ার্স দ্যান বাইট। তো সামওয়ান সিমস মোর অ্যাগ্রেসিভ দ্যান দে অ্যাকচুয়ালি আর। অর্থাৎ কিছু কিছু মানুষকে দেখে যতটা রাগী লাগে আসলে কিন্তু তারা ততটা নয়। খুব সুন্দর, এটা একটা খুব দারুণ একটা প্রভাব, আমরা বুঝতেই পারছি। তো সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব, হি মে সিম রুড বাট হিজ বার্ক ইজ ওয়ার্স দ্যান দিস হিজ বাইট। অর্থাৎ তাকে দেখে রুড অবশ্যই মনে হতে পারে, কিন্তু সে বাস্তবে ততটা কঠিন নয়। বার্ক ইজ ওয়ার্স দ্যান হিজ বাইট, অর্থাৎ তাকে দেখে অনেকটা রুডও মনে হচ্ছে, কিন্তু বাস্তবে সে যথেষ্টই শান্ত। ওকে, এরপরেরটা, অন ক্লাউড 9, 36 নম্বর সেন্টেন্স। অন ক্লাউড 9, সেন্টেন্স নাম্বার 36। ঠিক আছে, অন ক্লাউড 9টা কিভাবে করব? ক্লাউড 9 এর অর্থ হচ্ছে, যেটাকে আমরা হিন্দিতে বলে থাকি না, ও সাতভি আসমান পে হে। তো এই সাতভি আসমান পে হে যে কনসেপ্টটা, সেটাই আসলে ক্লাউড 9। এবং এখানে বলা হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি। এই জিনিসটার মানেই হচ্ছে ভীষণ খুশি হওয়া। তো সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? এভাবে করতে পারি, শি ওয়াজ অন ক্লাউড 9 ওয়েন শি গট দ্য প্রমোশন। সে ভীষণ খুশি হয়েছিল যখন তার প্রমোশনটা হলো বা পদোন্নতি হলো। তো তোমরা ক্লাউড 9কে ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বের মধ্যে বা ইম্পর্টেন্ট মানে ওই যেটা তোমাদের আসে তার মধ্যে তোমরা ধরতে পারো, বেশ ইম্পর্টেন্ট এটা। কোয়েশ্চেন নাম্বার 37 দেখবো, আ স্টর্ম ইন আ টি কাপ। আ স্টর্ম ইন আ টি কাপ, অর্থাৎ স্মল ইস্যু মেড টু বিগ। অর্থাৎ যে বিষয়টা খুব ছোট সেটা অনেকটা বড় হয়ে যাওয়া। আ স্মল ইস্যু মেড টু বিগ, অর্থাৎ যে ব্যাপারটাকে নিয়ে কোনো কিছু হওয়ার কথাই না, সেটাকে নিয়ে হয়তো একটা আকাশ পাতাল ঘটনা ঘটলো। তো সেন্টেন্সটাকে দেখবো, দেয়ার আর্গুমেন্ট ইজ জাস্ট আ স্টর্ম ইন আ টি কাপ, নাথিং সিরিয়াস। অর্থাৎ তাদের যে আর্গুমেন্টটা বা তাদের মধ্যে যে ঝগড়াটা হচ্ছে, ওটা তেমন কিছুই নয়, একটা অকারণ উত্তেজনা। ঠিক আছে, তো স্টর্ম ইন আ টি কাপ ব্যাপারটাও তোমরা তোমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করেছো বহুবার, জানোই সেটা। কোয়েশ্চেন নাম্বার 38, বি ইন সামওয়ানস শুজ। বি ইন সামওয়ানস শুজ মানে হচ্ছে নিজেকে অন্য কারো সিচুয়েশনে রেখে দেখা যে কেমন লাগে। এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল, খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস, সরি ফ্রেজাল নয়, ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস। খুব ইম্পর্টেন্ট একটা প্রবাদ বাক্য, কারণ আজকের দিনে একটা মানুষ খুব সহজেই অন্য কারো সিচুয়েশনকে জাজ করে ফেলে। এটা থেকেই এটার উৎপত্তি, যে নিজেকে সেখানে রেখে বিচার করতে হবে। তো দেখো এর পরে যেটা রয়েছে, বিং সামওয়ানস শুজ মানে ওটাই, যে কারোর ইম্যাজিন করা নিজেকে ইন সামওয়ানস সিচুয়েশন। ইম্যাজিন ইয়োর সেলফ ইন সামওয়ানস সিচুয়েশন, নিজেকে অন্য কারো সিচুয়েশনে ইম্যাজিন করা। সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি? ইফ ইউ ওয়্যার ইন মাই শুজ, তুমি যদি আমার অবস্থানে থাকতে, ইউ উড আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম, তাহলে আমার সমস্যাটা বুঝতে। অর্থাৎ কাউকে কারো জায়গায় রেখে একটা বিচার করার কথাটাকেই আমরা এভাবে লিখছি। ঠিক আছে, এরপর দেখো, কাট টু দ্য চেজ। এটা 39 নম্বরটা তোমাদের সামনে রয়েছে, কাট টু দ্য চেজ 39। ওকে, কাট টু দ্য চেজ হচ্ছে গেট টু দ্য পয়েন্ট, একদম মিনিং কি গেট টু দ্য পয়েন্ট। সেন্টেন্স, উই ডোন্ট হ্যাভ মাচ টাইম সো লেটস কাট টু দ্য চেজ। ওকে, অর্থাৎ কাট টু দ্য চেজ মানে একদমই ডিরেক্টলি গেট টু দ্য পয়েন্ট, মানে একদম আসল ব্যাপারে আসা বা আসল ব্যাপার নিয়ে কথা বলা, এই পুরো বিষয়টাকে আমরা কাট টু দ্য চেজ বলে থাকি। তো এখানে বলা হচ্ছে আমাদের কাছে বেশি সময় নেই, তাই আসল ব্যাপারে আসো। উই ডোন্ট হ্যাভ মাচ টাইম সো লেট কাট টু দ্য চেজ। এরপরে 40 নম্বরটা হচ্ছে হিট দ্য জ্যাকপট। হিট দ্য জ্যাকপট মানে হচ্ছে টু গেট অ্যান আনএক্সপেক্টেড সাকসেস অর বেনিফিট। আমরা তো জ্যাকপট লাগা মানেটা অনেকেই জানি, জ্যাকপটের শব্দটার অর্থ আমরা জানি, তো সেটাই হচ্ছে হিট দ্য জ্যাকপট, টু গেট অ্যান আনএক্সপেক্টেড সাকসেস অর বেনিফিট। একটা আনএক্সপেক্টেড সাকসেস বা বেনিফিট পাওয়াকেই আমরা বলি হিট দ্য জ্যাকপট। সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব? হি হিট দ্য জ্যাকপট হোয়েন হি গট দ্যাট হাই পেইং জব। সে সেই উচ্চ বেতনের চাকরিটি পেয়ে ভাগ্যবান হয়ে গেল। হি হিট দ্য জ্যাকপট হোয়েন হি গট দ্যাট হাই পেইং জব, হি গেট অ্যান আনএক্সপেক্টেড সাকসেস অর বেনিফিট। ওকে, তো হিট দ্য জ্যাকপটটা কি মানে হচ্ছে হঠাৎ করে একটা দারুণ কিছু পেয়ে যাওয়াকে আমরা হিট দ্য জ্যাকপট বলে থাকি। ঠিক আছে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 41টা দেখব।
কোশ্চেন নাম্বার 41-এ যে ধরনের মেক সেন্টেন্স থেকে এসেছে, এখানে তো করতে দেওয়া হয় কি, ওরা তো একটা তোমাকে ইডিয়মস দিয়ে দেয়, ইডিয়মসটা থেকে দে উইল টেল ইউ টু মেক সেন্টেন্স, তাই তো? তোমাকে সেন্টেন্স বানাতে বলে। ধরো এটা দিয়ে দিল আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু এর অর্থ হচ্ছে সাডেনলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি, অর্থাৎ কোনো চান্সই ছিল না যেটা হওয়ার বা যেটা আসার বা যেটা করার, সেটা যখন সাডেনলি হচ্ছে সেটাকে আমরা আউট অফ দ্য ব্লু বলে থাকি। সেন্টেন্সটা হচ্ছে হি কল্ড মি আউট অফ দ্য ব্লু আফটার 5 years, সে আমাকে প্রায় 5 বছর পর ফোন করলো, এটাকে আমরা আউট অফ দ্য ব্লু বলে থাকি। এরপর 42 জাম্প দ্য গান, মানে হচ্ছে অ্যাক্ট টু সুন। জাম্প দ্য গান মানে হচ্ছে মানে কোনো কিছুতে তাড়াহুড়ো করে ফেলা, মানে হারিতে করা, ঠিক আছে? কোনো কিছু খুব তাড়াহুড়ো করে করাটাকে আমরা অ্যাক্ট দ্য গান বলে থাকি বা জাম্প দ্য গান বলে থাকি। জাম্প দ্য গান মানেই হচ্ছে কোনো কিছু খুব তাড়াতাড়ি করে ফেলা। সেন্টেন্সে বলা রয়েছে জাম্প দ্য গান বাই অ্যানাউন্সিং দ্য প্রজেক্ট বিফোর অ্যাপ্রুভাল, অর্থাৎ প্রজেক্টটা অনুমোদন হওয়ার আগেই সে তাড়াহুড়ো করে ঘোষণা করে ফেললো। তো এটাই হচ্ছে হি জাম্প দ্য গান বাই অ্যানাউন্সিং দ্য প্রজেক্ট বিফোর অ্যাপ্রুভাল, অনুমোদনের আগেই প্রকল্পটা ঘোষণা করে ফেললো। তো বোঝা যাচ্ছে যে এটা জাম্প দ্য গানের মধ্যে পড়ছে, কোনো কিছু তাড়াহুড়ো করে করা। 43 স্ক্র্যাচ সামওয়ানস ব্যাক, হেল্প সামওয়ান উইথ দ্য এক্সপেকটেশন অফ রিসিভিং হেল্প ইন রিটার্ন, অর্থাৎ এইটা এসেছে হচ্ছে একটা সাইন্টিফিক ব্যাপার। তোমরা যদি পুরো বাদর বা কিছু দেখে থাকো, দেখবে তারা একে অপরের মধ্যে একটা স্ক্র্যাচ করার প্রবণতা আছে, ব্যাক স্ক্র্যাচ করে, এবং তারাও তারপর ঘুরে এক্সপেক্ট করে তাদেরও অন্য বাদরটা ব্যাক স্ক্র্যাচ করবে। তো আসলে এটা থেকে বোঝা যায় যে একটা মিউচুয়াল হেল্পের কনসেপ্ট থেকে স্ক্র্যাচ সামওয়ানস ব্যাক এসেছে। তো হেল্প সামওয়ান উইথ দ্য এক্সপেকটেশন অফ রিসিভিং হেল্প ইন রিটার্ন, আই উইল স্ক্র্যাচ ইউর ব্যাক ইফ ইউ স্ক্র্যাচ মাইন। ওকে, অর্থাৎ দুজন দুজনকে মিউচুয়াল হেল্প করবো, যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করবো। আই উইল স্ক্র্যাচ ইউর ব্যাক ইফ ইউ স্ক্র্যাচ মাইন। এরপরে কোয়েশ্চেন নাম্বার 44-এ আসবো। দ্য টিপ অফ দ্য আইসবার্গ। ওকে, দ্য টিপ অফ দ্য আইসবার্গ মানে এইটা যদি পাহাড় হয় বা এটা যদি আইসবার্গ হয়, টিপ মানে এইটুকু, ঠিক আছে? টিপ মানে কোনো কিছু চূড়া। তো তাহলে বোঝা যাচ্ছে যে কি দাঁড়াচ্ছে, যে একটা বড় কিছু চূড়া। তাহলে এটার মিনিং কি দাঁড়াবে? a small part of a much bigger problem, কোনো বড় একটা প্রবলেমের একটা খুব ছোট্ট পার্ট। সেন্টেন্স ওয়াইজ আমরা দেখবো দ্য ফাইন্যান্সিয়াল লস ইন জাস্ট আ টিপ অফ দ্য আইসবার্গ, অর্থাৎ যে আর্থিক ক্ষতিটা হয়েছে সেটা শুধুমাত্র বড় সমস্যার একটা ছোট্ট অংশ, টিপ অফ দ্য আইসবার্গ। 45 হ্যাভ বাটারফ্লাইজ ইন ইউর স্টমাক। বাটারফ্লাইজ ইন ইউর স্টমাক মানে হচ্ছে নার্ভাস ফিল হওয়া, যে কোনো কিছুর ক্ষেত্রে নার্ভাস ফিল হওয়া। তো আই হ্যাভ অলওয়েজ বাটারফ্লাইজ ইন মাই স্টমাক বিফোর গিভিং আ স্পিচ, অর্থাৎ আমি বক্তৃতা দেওয়ার সময় সবসময়ের জন্যই নার্ভাস হয়ে যাই, বক্তৃতা দেওয়ার আগে অলওয়েজ আমি নার্ভাস হয়ে যাই। এরপর হচ্ছে বার্ন ব্রিজেস, মিনিং কি বার্ন ব্রিজেসের? ডিস্ট্রয় রিলেশনশিপস পার্মানেন্টলি, অর্থাৎ যে কোনো ধরনের সম্পর্ককে পার্মানেন্টলি নষ্ট করে দেওয়াটাকে বলা হয় বার্ন ব্রিজেস। এটা একটা নীতি কথা। এটা কিভাবে শেখানো হয়? এটা এইভাবে শেখানো হয় যে বি কেয়ারফুল উইথ ইউর ওয়ার্ড, ডোন্ট ওয়ান্ট টু বার্ন ব্রিজেস। তুমি কথাবার্তা সতর্ক হও যদি না সম্পর্ক নষ্ট করতে চাও। ওকে, এরপর চলে আসছি 47-এ বলা হচ্ছে ক্রস দ্যাট ব্রিজ ওয়েন ইউ কাম টু ইট, অর্থাৎ ডিল উইথ আ প্রবলেম ওয়েন ইট হ্যাপেন্স। অর্থাৎ ধরো কোনো প্রবলেম এখন অব্দি হয়নি, তুমি তার আগেই সেটাকে নিয়ে আকাশ পাতাল ভাবছো, তাহলে তুমি জীবনে কোথাও পৌঁছবে না। এটাও নীতি কথা, সেখান থেকেই এসেছে যে তুমি ক্রস দ্যাট ব্রিজ ওয়েন ইউ কাম টু ইট, অর্থাৎ ব্রিজটা তখনই ক্রস করবে যখন তুমি ব্রিজটাতে আসবে। ক্রস দ্য ব্রিজ ওয়েন ইউ কাম টু ইট। ওকে, তো ডিল উইথ দ্য প্রবলেম ওয়েন ইট হ্যাপেন্স, তখনই প্রবলেমটা নিয়ে ভাবো যখন ওটা করবে। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য টেস্ট নাও, উই উইল ক্রস দ্য ব্রিজ ওয়েন উই কাম টু ইট। ঠিক আছে, তো পরীক্ষার কথা এখনই ভাবতে যেও না, সময় হলে দেখা যাবে। অর্থাৎ সময়ের আগে কোনো কিছু মানে এতটা ভেবে নিজেকে চাপ দেওয়ার মতো কিছু হয়নি। এরপরে এই তিনটে 48 হচ্ছে কিপ ইউর চিন আপ, অর্থাৎ স্টে পজিটিভ ইন ডিফিকাল্ট টাইমস, অর্থাৎ সবসময়ের জন্য কঠিন পরিস্থিতিতে মাথা উঁচু রাখা, পজিটিভ থাকা। থিংস উইল গেট বেটার, থিংস ইউর কিপ ইউর চিন আপ, তো পরিস্থিতি ঠিক হয়ে যাবে, মনোবল ধরে রাখো। 49 রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে, অর্থাৎ যে কোনো ইম্পর্টেন্ট জিনিস তৈরি হতে সময় লাগে। এখানে রোমান এম্পায়ারের কথা বলা হচ্ছে যে রোমান এম্পায়ারের মতো ওরকম একটা সুবিশাল সাম্রাজ্যও কিন্তু একদিনে তৈরি হয়নি, তাই কোনো কিছুই একদিনে তৈরি হয় না। লার্নিং এ নিউ স্কিল টেক্স টাইম, যে কোনো কিছু সময় লাগে,
রোম একদিনে হয়নি। আজকের 50 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়েন পিগস ফ্লাই, অর্থাৎ সামথিং দ্যাট নেভার উইল হ্যাপেন, হি উইল ক্লিন হিজ রুম ওয়েন দ্য পিগস ফ্লাই। সে তার ঘর তখনই পরিষ্কার করবে যখন বেসিক্যালি ওয়েন দ্য পিগ উইল ফ্লাই, পিগস যখন ফ্লাই করবে। তো এই ছিল টোটাল 50টা মেক সেন্টেন্সের কনসেপ্ট। টোটাল এখানে আমরা 50টা করলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখান থেকে। তো হোপফুলি ক্লাসটা ভালো লেগেছে। এরকম আরও প্রায় 5 থেকে 6টা ক্লাস তোমরা পেতে চলেছো। তো চলো দেখা হচ্ছে আমাদের সেট 2-তে।